ॐ अनाथेषु तथार्थेषु सर्वदा शिवपूजकं नमामि निर्मलं सुज्ञम् अखण्डानन्द स्वामिनम्। স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয় আলোচনা করার আজকে 23 নম্বর পর্ব। এরপরে একটি পর্ব আছে 24 দিলে এইটি আমাদের সমাপ্ত হবে আলোচনা পর্ব। আমরা ধারাবাহিকভাবে যেমন আলোচনা করছিলাম গত পর্বগুলোতে এইটি আলোচনা করব। শুরুতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ পঞ্চতন্ত্রের একটি শ্লোক বলেছেন, সেইটি বলে আমরা আজকের পাঠ শুরু করব। সন্ধ্যাবেলা বাবা আপন মনে বলিতেছেন, অনন্ত পারং কিল শব্দ শাস্ত্রম স্বল্পং তথা আয়ুহু বহবস্য বিঘ্নাঃ সারং তত গ্রাহ্যম অপাস্য ফলগু হংসৈরি যথা ক্ষীরম ইব অম্বু মধ্যাৎ। কি মানে এর মানেটা হচ্ছে এই, শব্দশাস্ত্র অর্থাৎ ব্যাকরণ সাহিত্য ইত্যাদি অনন্ত, এর শেষ নেই। উপরন্তু মানুষের আয়ু সীমিত, বহু বিঘ্ন রয়েছে তার মধ্যে। এমন অবস্থায় হংস যেমন দুগ্ধ থেকে কেবল ক্ষীরটুকু গ্রহণ করে, তেমনি মানুষকেও সমগ্র শাস্ত্র থেকে সারটুকু গ্রহণ করতে হবে। অর্থাৎ এইখানে বলা হচ্ছে যে এত শাস্ত্র এত গ্রন্থ রয়েছে এই জগতে, তার কিন্তু মানুষের আয়ু সীমিত। তাই জন্য এইখানে শ্লোকে যেমন বর্ণিত আছে, হাঁস আমরা জানি রাজহাঁস, দুধ জল মেশানো থাকলে সেটিকে আলাদা করে দুধটিকে নিতে পারে ভালোটি। এইখানে ক্ষীর আর দুধের কথা আছে, যাই হোক না কেন, তো ভালোটিকে নেওয়া, অল্প বিঘ্ন আছে আয়ু সীমিত, তার মধ্যে যেইটুকু আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় সেইটুকু গ্রহণ করতে হবে, এটি মহারাজ বলছেন। সেই ছেলেবেলা স্কুল পালানো বন্ধুদের সঙ্গে গেছি চাঁদা দিয়ে ভাড়া করা ঘরে আড্ডা দেবার জন্যে। সেইখানে তারা কত কী সব খেত, তারপর 4টার সময় বই নিয়ে বাড়ি ফিরত। আমাকে কিন্তু একদিনও চুরুট পর্যন্ত খাওয়াতে পারেনি। কত বলতো, আমি দেখতাম সব তাদের ভাব। তারপর একদিন ওরা ধান্যেশ্বরী খেয়ে প্রলাপ বকছে, রে দুধ কিবা কহ। তারপর দুজন বন্ধু অজ্ঞান হয়ে পড়ে, রাত্রির হয়ে যায়। দুহাতে দুজনকে নিয়ে ধরে ধরে বাড়ি পৌঁছে দিই, প্রায় 1.5 মাইল রাস্তা। তারপর আর যাইনি। ছেলেবেলা বন্ধুদের সঙ্গে পড়ে অনেকে খারাপ হয়ে যায়, কিন্তু পূর্ব সংস্কার ভালো থাকলে বেঁচে যায়। এই সঙ্গদোষ বলে সেইটি বলা হয়েছে, কিছু ভালোও থাকে কিছু খারাপও থাকে, কিন্তু এখানে মহারাজ পূর্ব জন্মের যে জন্মান্তরবার বিশ্বাস করে পূর্ব সংস্কার যদি ভালো থাকে তাহলে তাকে অতটা খারাপ করতে পারেন। যেমন মহারাজ তার নিজের জীবন দিয়ে বলছেন যে অনেক কিছু খাওয়া, নেশা জাতীয় মাদক দ্রব্য খাওয়ার চেষ্টা করলেও তা কিন্তু সফল হয়নি। তারপর রামায়ণ মহাভারত শোনার ও পড়ার পর থেকেই ভাবতাম, এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, তপোবন কি সুন্দর, আমি যেন সেখানে গেছি। চারিদিকে গাছপালা, ফুল ফল, সবুজ মাঠের উপর হরিণ বেড়াচ্ছে, পাখিরা গান গাচ্ছে, কত সাধু মুনি ধ্যান করছেন। এই যে তপোবনের ভাব আমরা বৃত্তি বলি, মনের উপরে যে নাম রূপ তার থেকে উঠে মনের অন্তঃকরণে হোক বা মনের গভীরে হোক। তো এই যে মহারাজ পড়ার সাথে সাথে রামায়ণ মহাভারত এইগুলো পড়বার সাথে সাথে তার তপোবনের যে বর্ণনাটি সেটি তার মানসপটে ভেসে উঠেছে এবং তিনি অনুভব করছেন সেখানে গিয়ে তাদের সান্নিধ্যে আছেন এবং আনন্দ লাভ করছেন। সেই থেকে সাধু দেখলেই ছুটে যেতাম, জিজ্ঞেস করতাম কোথা থেকে আসছেন, কোথায় গেছিলেন। তারা বলতেন হিমালয়, হরদ্বার, মানে হরিদ্বারের কথা। আমি ভাবতাম সে কেমন, কোথা, হিমালয়, গঙ্গা, কৈলাস ভাবতে ভাবতে চুপ হয়ে যেতাম। পরবর্তীকালে তার এত হিমালয় প্রেম ছিল, তিনি 4 ধাম, কৈলাস ও মানস সরোবর অনেক এগুলো ভ্রমণ করেছেন। হিমালয় খুব কষ্ট সহ্য করেও, বিনা মানে কপর্দক শূন্য অবস্থায়, পয়সা ছিল না কাছে তাতেও। একদিন সাধুদের পিছু পিছু চলে যেতুম, তারা ভয়ে নিতেন না,
ছেলে মানুষ বলে। কত দূরে দূরে সাধু দেখতে গেছি সেই বয়সে। যখনই শুনেছি কোথাও নতুন সাধু এসেছেন, কখনো চিতপুর সর্বমঙ্গলার কাছে, কখনো নারকেলডাঙ্গার পুল পেরিয়ে কাঁকুরগাছির কাছে, দুই বন্ধু মিলে সাধু দেখতে গেছি। বেশি দিন আর ঘুরতে হলো না, ঠাকুরই টেনে নিলেন। ঠাকুরকে পেলাম, ঠাকুর আর স্বামীজিকে পেয়েই সব পাওয়া হয়ে গেল। তাহলে এই যে একটা টান ছিল সাধু সঙ্গের প্রতি, আমরা যেমন পড়েছি যে যার যদি সত্যিকারের ব্যাকুলতা থাকে, বা যীশু খ্রিস্টের কথা যে তুমি দরজায় আঘাত করো খুলে যাবে, খোঁজও পেয়ে যাবে। তো এই যে একটা অন্বেষা মহারাজের সাধুসঙ্গ করবার, তো তারপরে ঠাকুরের সান্নিধ্যে তিনি আসতে পেরেছেন, স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসতে পেরেছেন এবং তিনি তৃপ্ত হয়েছেন। সেই নবাগত যুবক ভক্তটিকে এবার আমার অন্তরের তোমায় একটু স্থান হলো, যুবক ভক্তটিকে বলছেন, নইলে সব আসে যায় মনে থাকে না। মনে লেগেছে মহারাজের ওই ছেলেটি। ঠাকুর যাদের এখানে এনেছেন তাদের সবার জন্যই জানাতে হয়। যারা সামনে আছে, যারা দূরে আছে, তাদের জন্য বিশেষ করে। এই সব ছেলে, এদের সন্ন্যাসী, অবধূত, পরমহংস গুরুর কাছে থেকেও বৈরাগ্য হচ্ছে না। কি করা যাবে? আমাদের পূর্বজন্মের সুকৃতি ছিল, বেঁচে গেছি। কত রকমে বৈরাগ্য আসে। তুলসীদাসজি পালকির পেছনে পেছনে চলেছেন কাঁদতে কাঁদতে বউয়ের বাপের বাড়ির পথে। বউয়ের লজ্জা ও তিরস্কার। তোমার লজ্জা হয় না? হায় হায়, তুমি আমার রক্ত মাংসকে যে ভালোবাসা দিয়েছ, তা যদি ঠাকুরকে অর্থাৎ ভগবান রামচন্দ্রকে দিতে। আহা! শেষে ফিরিলেন আসক্তি থেকে বৈরাগ্য। অর্থাৎ এই ঘটনার পর আমরা সকলে জানি তুলসীদাসজির জীবনে তিনি বৈরাগ্য অবলম্বন করে বাড়ি ছেড়ে চলে গেলেন রামচন্দ্রজির আশায়, এবং তার ধ্যান চিন্তায় তিনি দেহাতিপাত করলেন এবং তার বিখ্যাত যে বইটি রামচন্দ্রের জীবনের উপরে হিন্দি ভাষায় রামচরিতমানস, সেটি রচনা করলেন। আর কখনো ফিরে এলেন না বাড়ি। সেই ঘটনাটি মহারাজ তুলে ধরেছেন। আরেকটি আছে বিল্বমঙ্গলের কথা। মহারাজ বলছেন, তারপর বিল্বমঙ্গল, চিন্তামণি বেশ্যার উপর কি টান! পিতৃসাধ্য শেষ না করে ঝড় তুফানে মরা আঁকড়ে নদী পেরিয়ে সাপ ধরে পাঁচিল টপকে দুর্যোগে রাত্রিতে এসে হাজির। চিন্তামণি প্রথমে খুব চটে গেছে, শেষে করুণা। বললে, হায়, এই টানের এক কোণাও যদি তোমার কৃষ্ণের প্রতি হতো। তার ওই এক কথায় ও বেরিয়ে পড়ল। এরকম খুব কম। বিল্বমঙ্গলের গল্প ভক্তমালে আছে, স্বামী বিবেকানন্দ তার বক্তৃতায় এই গল্পটি উল্লেখ করেছেন। টান যখন হবে, এইখানে ওই পতিতা রমণী চিন্তামণি তার নাম, তার প্রতি টান ছিল বিল্বমঙ্গলের। তাই যখন তার পিতার শ্রাদ্ধ হচ্ছে সেটি না শেষ করে ওইদিকে মন থাকাতে তিনি নদী পেরোবেন, তখন রাত্রি, নৌকা নেই, ঝড় শুরু হয়েছে, তবুও তিনি দেখলেন হঠাৎ একটা কাঠ ভেসে আসছে, সেটাকে কাঠের মতো, সেইটাকে ধরে তিনি নদী পার হলেন। তারপরে প্রাচীল ডেঙাবেন কি করে, কোনো কিছু দেখেছে একটা দড়ি মতো কালো ঝুলে আছে, সেইটাকে ধরে তিনি গেলেন হচ্ছে প্রাচীর টপকে। তারপর তার কাছে যখন মেয়েটির কাছে যখন গেলেন, তখন তিনি দেখলেন তার গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বলছে, কেন? আমি তো, কিভাবে তুমি এলে? দেখা গেল কি, যেটাকে কাঠ ভেবে সে এসেছিল সেটা আদবে কাঠ ছিল না, ছিল একটা মৃতদেহ, নদীতে ভেসে যাচ্ছিল, তাকে আঁকড়ে ধরে সে এসেছে। এমন তার টান ওই মেয়ে মানুষটির প্রতি, সেই যে কাঠের বদলে যে একটা মোড়াকে, ডেড বডিকে, দুর্গন্ধযুক্ত পদার্থকে আঁকড়ে ধরেছে, কোনো ভূক্ষেপই নেই, কোনো খেয়ালই নেই। তারপরে যেটিকে কালো দড়ি ভেবে সে প্রাচীলটি টপকেই ছিল, প্রাচীলে উঠতে সাহায্য করেছিল, সেটি দড়ি ছিল না, ছিল একটা বিষধর সাপ। সে সাপকেও সাপ জ্ঞান তার নেই, দড়ি মনে করে সে, কিন্তু ওই টান এত তীব্র, সে চলে গেছে। তারপর যখন আঘাত পেল, ধাক্কা পেল চিন্তামণির কাছ থেকে, যখন বললো যে তোমার এই ধরনের যে ইন্টেন্স অ্যাসপিরেশন, এই যে তীব্র ব্যাকুলতা, তোমার যদি কৃষ্ণের প্রতি 1% হতো তাহলে তুমি তাকে পেয়ে যেতে। যেই না বলা, সঙ্গে সঙ্গে তার জীবনে পরিবর্তন, কৃষ্ণের প্রতি টান হলো, তিনিও কিন্তু বেরিয়ে পড়লেন। মহারাজ বলছেন, এরকম খুব কম, সচরাচর দেখা যায় না, দু একটা হয়। শেখ সাদি কুয়োর ধারে বসে বসে দেখছে
দড়ি ঘষে ঘষে শান কেটে যাচ্ছে, অমনি উদ্দীপনা। কি সংসার বন্ধন কাটবে না? আগে কুয়োতে জল নিত, এই যে দড়ি ঘষতো, বালতিতে জলটা আসতো, ওই অনেক দিন ঘষার ফলে ভালো দড়িটা আস্তে আস্তে ঘষা খেয়ে খেয়ে খানিকটা ছেঁড়ার মতো অবস্থা হয়ে গেছে। তো তার দেখে উদ্দীপন হলো, আরে তা দড়ি তো অনেক দিনের ব্যবধানে ঘষা খেয়ে খেয়ে ছিঁড়ছে, তা আমার কি আর সংসার বন্ধন কাটবে না? অমনি সে কিন্তু বেরিয়ে পড়লো। এক রাজা এক সন্ন্যাসীকে জিজ্ঞেস করছে, সংসার ছুটবে কি করে? প্রাসাদের দালানে নিয়ে গিয়ে সন্ন্যাসী রাজাকে বললেন, থাম পাকড়ো। রাজা থামকে জড়িয়ে ধরল। छोड़ दो। রাজা থাম ছেড়ে দিল। সন্ন্যাসী বললেন, ঐসি সংসার ছুট জায়গা। মানে যেমনভাবে তুমি থামকে ধরলে আর বলার সাথে সাথেই থাম মানে পিলার স্তম্ভকে তুমি ছেড়ে দিলে, তেমনি এইভাবে যেমনভাবে আমরা আঁকড়ে ধরি ঠিকভাবে সেভাবে ছাড়া যায়। ঠাকুর বলতেন, সাধু হবে কারা? না, তাল গাছ থেকে হাত পা ছেড়ে পড়তে পারবে যারা। আমরা ভাবেও দেখিনি এরকম একটা এক্সাম্পলের কথা যেটি ঠাকুর রামকৃষ্ণদেব দিলেন। তাল গাছ থেকে এমনি পড়ে গেছিল, হাত পা ছেড়ে অনায়াসে, এই যা হবে হোক, এরকম যে সে পারবে না। খুব যার সাহস থাকবে সেই পারবে। মানে খুব সাহস মানে কি, দুঃসাহস বলা যেতে পারে, প্রচণ্ড পরিমাণে সাহস থাকলে তবে সে এই কাজ করতে পারে। মানে মৃত্যু অনিবার্য, এটা একটা রূপকের মধ্যে, মানে তার কোনো ভয়ই নেই এই ধরনের। যখন তার তীব্র সাহস থাকবে তবে সে সাধু হওয়ার যোগ্য। সাধু হওয়া কি সহজ কথা? কতখানি সাহস চাই, এতখানি বুকের পাটা চাই, ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর, তার জন্য সর্বস্ব ত্যাগ, এইসব চাই। স্বামী পরমানন্দের পরিচিত মিস্টার ফিলিপস ব্রহ্মচারী পরম চৈতন্য ক্যালিফোর্নিয়ার আনন্দ আশ্রম হইতে এখানে আসিয়াছেন। বেশ মনের আনন্দে আছেন। কাজকর্ম জব ধ্যান লইয়া জীবনের পথে আগাইয়া চলিয়াছেন। স্বামী পরমানন্দ তাহাকে আমেরিকা ফিরিবার কথা লিখিয়াছেন। বাবাও তাহার নিকট আমেরিকার অনেক কথা শুনিয়াছেন। এই প্রসঙ্গে স্বামী পরমানন্দকে বাবা একটি চিঠি লেখাইলেন। প্রিয় পরমানন্দ, তোমরা 30 বছর আমেরিকায় কাজ করিতেছ, বলিতে পারো স্বামীজির কাজের পর নতুন কিছু করিয়াছ? সমাজ জীবনকে স্পর্শ করিতে পারিয়াছ? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সমাজের কাজ উপকার করছি এরকম ভাবি, কিন্তু হার্ট টাচিং হয় না, তাদের হৃদয়কে স্পর্শ করে না, তাদের কাজ কোনো হাদ্রিকতা নেই, হৃদয়ের ছোঁয়া নেই। তো এই জন্য অখণ্ডানন্দজি মহারাজ বলছেন, সমাজ জীবনকে স্পর্শ করিতে পারিয়াছ তোমাদের কাজের মধ্যে দিয়ে, বা স্বামীজি যে কাজের উদ্ভাবন করে গেল তার চেয়ে কিছু নতুন কিছু করেছ? স্বামীজি চাইয়াছিলেন এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এক্সচেঞ্জ অফ মেন, অর্থাৎ ভাবের আদান প্রদান, মানুষের লেনদেন। কীরকম? তিনি নিজে 3-4 জনকে এদেশে আনিয়াছিলেন, আর 3-4 জনকে ও দেশে পাঠিয়েছিলেন। ভারতবর্ষ থেকে আমেরিকা কিছু এনেছিলেন, আমেরিকা থেকে তার সংস্পর্শে এসে অনেকে সন্ন্যাসী হয়েছিলেন, তাদেরকেও ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু তারপর আমরা তো আমাদের প্রায় 20টি বিদ্বান বুদ্ধিমান যুবককে ও দেশে সেবায় পাঠিয়েছি, সাধুদের পাঠিয়েছি আমেরিকায় ভারতবর্ষ থেকে। ও দেশে সেই অনুপাতে কজন সেবক পাঠিয়েছ, অর্থাৎ কজন তোমরা সাধু হয়েছে, তোমাদের ইনফ্লুয়েন্সে এরকম কজন আছে, সেই অনুপাতে কিন্তু নেই বা কম। অতএব পরম চৈতন্য যদি এখানে থাকিয়া কাজ করে তাতে ক্ষতি কি? সে প্র্যাকটিক্যাল এবং যন্ত্রবিদ, এদেশে এরূপ লোকেরই প্রয়োজন। তাহলে আদান প্রদানের কথা বলছেন, যে কিছু যদি এখানে থেকে থাকে একজন আমেরিকান মঙ্ক, তাহলে অসুবিধার কথা বরং ভালো। আর এক কথা, খুব গুরুত্বপূর্ণ কথাটি তাহার মুখে শুনিলাম। কার মুখে? ব্রহ্মচারী পরম চৈতন্য যার নাম, তার অ্যাকচুয়ালি যে নাম ছিল মিস্টার ফিলিপস, তার মুখে কি শুনলেন অখণ্ডানন্দজি? অখণ্ডানন্দজি শুনলেন, আমেরিকা মানেই বড় লোক নয়। এটি কিন্তু একটা বিরাট সুন্দর ধারণা মহারাজের লেখা থেকে পেলাম। আমরা যখন এই কথায় কথায় বলি, কী রে কোথায়? বলছে আমেরিকায় থাকে লোক, তার ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, মানে একটা বিরাট বড় লোক ব্যাপার, চাকরি সূত্র হোক, ব্যবসা বাণিজ্য সূত্র হোক, নেম ফেম তার প্রচুর আছে। আমেরিকা মানেই আমাদের মনে একটা ধারণা, সে বিরাট ব্যাপার একটা। এইখানে অখণ্ডানন্দজি মহারাজ তার মুখে শুনে বলছেন যে আমেরিকা মানে বড় লোক নয়, সেখানেও গরিব মানুষ আছে, তাহাদের দুঃখ কষ্ট অভাবের অবধি নেই। চোখে জল আছে, কাজ না থাকিলে অনাহারে কাটাইতে হয়।
শীতে ঘরের ফাঁকে ফাঁকে ঠান্ডা বাতাস জীবন বিপন্ন করে। তোমরা এসব সম্বন্ধে কিছু করিয়াছ? আমার তো মনে হয় আমি ওদেশে গেলে তাহাদের মধ্যে কাজ করিতাম, ওখানেও এইরূপ সেবার মধ্যে ঝাঁপাইয়া পড়িতাম ইতি। তাহলে কি গুরুত্বপূর্ণ কথাটি তিনি এই চিঠিতে ব্যক্ত করেছেন, যে আমেরিকার যে অন্তর্চিত্র, যে আমেরিকা মানে ধনী নয়, সেখানেও গরিব আছে, তাদের অভাব আছে, তাদের শীতে জীবন কাটাতে হয়, অনাহারে জীবন কাটাতে হয়। তো মহারাজ বলছেন যে তোমরা তাদের কিছু উন্নতি কি করিয়াছ? আমি যদি ওখানে থাকতাম তাদের মধ্যে কাজ করিতাম, যেমন এখানে করছি। 1937 সালের জানুয়ারি মাসের 28 তারিখের কথা। স্বামী অখণ্ডানন্দ স্মৃতিকথা লেখার সেবককে বলিতেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। মহারাজ তার নামটাই বলতে পারতেন, স্বামী অখণ্ডানন্দ নিরাময়ানন্দকে বলছেন, তা কিন্তু নয়। তা তিনি তার নিজের পরিচয় গোপন করে বলেন স্বামী অখণ্ডানন্দ স্মৃতিকথার লেখার সেবককে, মানে এই মহারাজকে, নিরাময়ানন্দজি মহারাজকে, বিভূতি মহারাজকে বলিতেছেন 1897 খ্রিস্টাব্দে রিলিফ দুর্ভিক্ষ মোচন কার্য 1 বছর, রাস্তার ধারে আশ্রম 14 বছর, তারপর 1912 সালে এখানে অর্থাৎ সারগাছিতে 50 বিঘা জমিতে এই আশ্রম। একটি ব্রহ্মচারী সেবক চলিতে গিয়া হোঁচট খাইয়া পা কাটিয়া ফেলিয়াছে। বাবা তার প্রতি সহানুভূতি না দেখাইয়া বলিলেন, রাস্তা দেখে চলে না, নিজের দোষ আগে দেখবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের এত উদাসীন হলে চলবে না। শ্রীরামকৃষ্ণদেব যে মুহুর্মুহু যার সমাধি হতো, ঈশ্বরে তার 16 আনা মনই থাকতো, তার কিন্তু ওই কোথায় সেই ছুরিটি রেখেছে ফল কাটার, কোথায় তার পরিধেয় বস্ত্র কোথায় থাকবে, জিনিসপত্র আসবাব কোথায় থাকবে, সে ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। তো এই জন্য এইগুলো উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য নয়, বরং নিজের প্রতি যে হুঁশ না থাকা, সেইটি মহারাজ বলছেন যে এটি তোমাদের থাকতে হবে, রাস্তা দেখেই চলতে হবে এবং নিজের দোষ আগে দেখবে। তুমি সিরিয়াস ছিলে না বলে, সচেতন ছিলে না বলে এই ঘটনাটি ঘটলো, পরে যাতে এরূপ না হয়। একটি ভক্ত মহিলার পত্রোত্তরে বাবা লিখিতে বলিলেন, বড় ভুগছ জেনে আমার খুব কষ্ট হচ্ছে, সর্বদা মনে করবে আমি ভালো হব, ভালো হয়েছি। ঠাকুর বলতেন নেই নেই করলে সাপের বিষও নেমে যায়। এটি একটু খুব পজিটিভ আউটলুক, খুব পজিটিভ থিঙ্কিং, যে সবসময় ভালো ভাবা। অনেকের কি হালকা একটু জ্বর হলে ভাবে অনেক কিছু বড় হলো, করোনা টরোনা হয়েছে, হয়তো দুর্বল হয়ে পড়লো। আবার অনেকে গিয়ে তেমন কিছু ব্লাড দিয়েছে, আবার সে চলাফেরা করছে, খেলাধুলা করছে, হেঁটে গেলো, যেন কিছু মনেই হয়নি। অনেক আবার ব্লাড দিয়ে ঝিমিয়ে গেল, মনে অনেকটা রক্ত বেরিয়ে গেলো, কী হবে। তো যেটি মূল কথা, যে ঠাকুর যেটি বললেন, যে নেই নেই বলে সাপের বিষও নেই হয়ে যায়, অর্থাৎ মহারাজ বলছেন যে সর্বদা মনে করবে আমি ভালো হব, ভালো হয়েছি। হ্যাঁ, এই ধরনের পজিটিভ চিন্তা করলে সেটি কি হয়, সর্বদা আমাদের সহায় হয়। সন্ধ্যাবেলা ভক্তেরা কেহ কেউ কাশীপুরের কথা শুনিতে চায়। বহুক্ষণ নীরবতার পর বাবা বলিলেন, কাশীপুরে ঠাকুরের দর্শন। ছোট ছেলে মণিমুক্ত বিলোচ্ছে, প্রথমেই কিছুতেই দিতে চায় না, শেষে ডেকে ডেকে দিয়ে যায়। আর কিছু বলিলেন না। মানে ভগবান সরল বালকদের মতো, কেউ চাইছে না দিয়ে দিচ্ছে, অনেকে চাইছে তাও দিচ্ছে না, এইটি। আবার অনেকক্ষণ পরে বলিলেন, তোমরা ঠান্ডা মেঝে বসলে আমার গাটা ছ্যাঁক করে ওঠে, কারো পায়ে কাঁটা ফুটলে আমার গায়ে লাগে। সত্যি বলছি, এরকম হয়েছে কয় বছর হলো। তাহলে মহারাজের এই যে অনুভূতি, যে হৃদয়, যে অপরের কষ্টে যে নিজে কষ্ট অনুভব করা। আমরা ঠাকুরের জীবনী পড়তে গিয়ে দেখেছিলাম যে যখন গঙ্গায়, মাঝ গঙ্গায় দুজন মাঝিতে ঝগড়া বচসা ইত্যাদি পরে যখন একে অপরের পিঠে চড় মারলো, সেই চড়ের চপেটা চড়ের আঘাতটি ঠাকুরের গায়ে, পাড়ে থাকা দক্ষিণেশ্বরের মন্দিরের মধ্যে থাকা, মানে দক্ষিণেশ্বর ওই ক্যাম্পাসের মধ্যে থাকা শ্রীরামকৃষ্ণদেবের পিঠের সেই দাগটি উঠে গেল। এই যে এক হয়ে গেছে আত্মিক বোধ, আত্মিক থেকে এক, তাই সেই পানিশমেন্টটি, মানে পানিশমেন্ট মানে সেই চড়ের আঘাতটি ঠাকুরের গায়ে যেন ফুটে উঠল। স্বামীজির ক্ষেত্রে আমরা দেখেছি তার জীবনী পড়তে গিয়ে, বিশেষ করে
তো তখনও তিনি এক ভুটিয়া রমণী, তিনি সেই কাঠের বোঝা নিয়ে যাচ্ছেন হিমালয় পর্বতে, হঠাৎ পড়ে গেলেন। তো স্বামীজি যেন যন্ত্রণা অনুভব করলেন। তার পাশে যারা যাচ্ছিলেন, স্বামীজি আপনার কি হয়েছে? বলছে ওই যে মহিলাটি পড়ে গেছে, ওর কষ্ট হচ্ছে, আমারও কষ্ট অনুভব। এই যে অপরের কষ্টে কষ্ট অনুভব, কথার কথা নয়, সত্যিকারের রিয়াল ফিলিংস, এইখানে মহারাজও সেইটি বলছেন যে আমার বছর হলো যেন এটি হচ্ছে, অপরের কষ্ট হলে আমি কষ্ট অনুভব করতে পারছি। দুটো উদাহরণ দিয়েছিলেন। ঠান্ডা মেঝেতে বসলে মহারাজের গা ছ্যাঁক করে ওঠে, আর কারো পায়ে কাঁটা ফুটলে মহারাজের গায়ে লাগে। কিছুক্ষণ পরে থমথমে ভাবটা কাটিয়ে গেল। বাবা বলিতেছেন, আমরা কত কষ্ট করে মহারাজ হলাম, আর আজকালকার দুদিনের ছেলেও মহারাজ, আর 50 বছরের সাধুও মহারাজ। কি বলো, কি বলা যেতে পারে? একজন বলিলেন যুবরাজ। উপস্থিত সকলে হাসিয়া উঠিল। বাবা বলিলেন, না, পরস্পর দাদা বলে ডাকবে, একটা ভাতৃভাব ফুটে উঠবে। মহারাজ ও যেন বড় সম্ভ্রম, ওতে নিকট সম্বন্ধ হয় না। সন্ন্যাসী মুন্ডন করবে, যখনই কামাবে চুল দাড়ি সব কামাবে। ব্রহ্মচারীও যদি তাই করে তবে তফাৎ, ব্রহ্মচারী চুল দাড়ি রাখবে, পশ্চিমে বড় নিন্দা করে এর অন্যতা দেখলে। এখন যারা ব্রহ্মচারী আমাদের সঙ্গে, তারা শিখা রাখে, টিকি যাকে আমরা বলি, আর কিন্তু চুল দাড়ি মানে মাথা মুন্ডন করে, গোঁফ দাড়ি শেভ করে, আগেকার মতো এই নিয়মটা নেই। আর সন্ন্যাসী তো পুরো মুন্ডিত মস্তক। এই কথা বললে অনেকে আমাকে বলে, আপনার মাথায় চুল কেন? আমরা অখণ্ডানন্দজির যত ছবি দেখেছি যে মুন্ডিত মস্তক উনার নেই, নাড়া মাথার মতো নেই, মাথায় চুল আছে। তো অনেকে এই প্রশ্নটা মহারাজকে করেছে, মহারাজ তাহলে যদি সন্ন্যাসী এরকম মুন্ডিত মস্তক হয়, তা আপনি তো সন্ন্যাসী, আপনার মাথা এরকম মুন্ডিত নয় কেন, মাথায় চুল কেন? এর উত্তর দিয়েছেন মহারাজ। এর কারণ হচ্ছে, মহারাজ বলছেন, কপালের উপর থেকে প্রকাণ্ড একটা কাটা আছে। ছেলেবেলায় দুষ্টুমির চিহ্ন, চৌকাটে মাথা কেটে গিয়েছিল। একজনকে ভয় দেখাচ্ছিলাম আমরা 2-3 জন, সে বুঝতে পেরে যেই তাড়া দিয়েছে ছুটতে গিয়ে পড়ে যায়। এই পড়ে গিয়ে মহারাজের মাথার উপরে কেটে যাওয়াতে কাটা দাগটা ঢাকানোর জন্য মহারাজ বড় বড় চুল রেখেছিলেন। তবু তিব্বতে লোহার পা দিয়ে কামাতুম, ঝনঝন করতো মাথা। তাছাড়া নিবেদিতা প্রথম ন্যাড়া মাথা দেখে চিৎকার করে উঠে, ভগিনী নিবেদিতা, মার্গারেট নোবেল যার নাম ছিল, সিস্টার নিবেদিতা, তিনি প্রথম এই ন্যাড়া মাথা দেখে চিৎকার করে ওঠে, হরিবল কনভিক্ট, ওদের দেশে জেল কয়েদিদের মাথা কামায়। সেই থেকে স্বামীজি নিয়ম করে দেন, টুপি বা পাগড়ি মাথায় বেরুতে পরে মাথায় বেরুতে, টুপি বা পাগড়ি মাথায় বেরুতে হবে। তাহলে কেন মহারাজ চুল রেখেছিলেন তার কারণগুলো এখানে ব্যক্ত করলেন। একটা ওই ছোটোবেলায় কাটা দাগটা, ওটা যাতে না বুঝতে পারে, চোখে না লাগে অপরের, সেইটির জন্য। আবার যখন তিব্বতে তিনি লোহার পাত দিয়ে ঝনঝন করতেন মাথা, তখন কষ্ট হতো বলে এটা করছিলেন। আবার নিবেদিতা, ভগিনী নিবেদিতা ন্যাড়া মাথা থেকে ভয় পেত বলে বলতেন যে তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে জেল কয়েদিদের মাথা কামায়, তো সুতরাং সেখান থেকে তিনি মাথায় চুল রাখা শুরু করলেন। বার্কেনহেড একটি ব্রিটিশ সৈন্য জাহাজ, এখানে একটা সুন্দর ঘটনা আছে যেটি মহারাজকে মুগ্ধ করেছে। ঘটনার ফলাফলটি নয়, ঘটনার ডিসিপ্লিনটা। বার্কেনহেড একটি ব্রিটিশ সৈন্য জাহাজ 1852 খ্রিস্টাব্দে গুপ্ত শৈলের আঘাতে জলমগ্ন হইবার গুপ্ত শৈল মানে হিমশৈল, যে হিমশৈলের জন্য টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে, ওই ধরনের হিমশৈলগুলোকে হচ্ছে কি ওই 3 ভাগ উপরে থাকে, আর মানে 30% উপরে থাকে, আর 70% জলের নিচে থাকে। বরফ জলে ভাসে, কিন্তু ভাসমান দিকটি অল্প, আর বেশিরভাগই জলে প্লবতার নিয়ম অনুযায়ী বেশিরভাগটি সেই জলের মধ্যে থাকে, ফলে বুঝতে পারা যায় না কতটা গভীরে আছে। এইভাবে টাইটানিক জাহাজটি, বিখ্যাত জাহাজটি, সেটি ধ্বংস হয়ে যায়। অবশ্য এই ঘটনাটি টাইটানিক জাহাজের অনেক আগে ঘটেছে, আর এটি 1852 খ্রিস্টাব্দে। টাইটানিক জাহাজ 1953 এরকম সালে, প্রায় 100 বছর আগেকার ঘটনা। তো সেই জাহাজটি ওই হিমশৈলের আঘাতে জলমগ্ন হইবার উপক্রম হইলে ক্যাপ্টেনের আদেশে সৈন্য নাবিকগণ সারিবদ্ধভাবে দাঁড়াইয়া জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ডুবিয়া যায়। শুধু নারী ও শিশুগণকে নৌকায় উঠিয়া দেওয়া হয়। জাহাজ ডুবির গল্পটি বলিয়া বাবা বলিলেন, কি ডিসিপ্লিন! এই যে জাহাজ ডুবে যাচ্ছে,
সৈন্যরা বাঁচার চেষ্টা করছে না, বাঁচিয়েছে কাদেরকে? শিশু এবং মহিলারা যারা ছিল তাদেরকে। সৈন্যরা কী করলো? এই দেশের জাতীয় সঙ্গীত গিয়ে তারা অবলীলাক্রমে কোনো চেষ্টা না করে, বাঁচার চেষ্টা না করে তারা ডুবে গেল। এই যে ক্যাপ্টেন আদেশটি দিল, তো এই যে ডিসিপ্লিনটি, এরকম কড়া ডিসিপ্লিন, নিজের জীবন যায় যা, কিন্তু আমরা এই অন্যথা হতে দেব না, এইটি মহারাজকে মুগ্ধ করেছে। জার্মানিরা রাজা কাইজারের ছেলেবেলা গল্প করিলেন। কাইজার ছেলেবেলায় জলকে ভয় করত, চান করতে চাইতো না। তার বাবা দেখলেন কি করা যায়, তারপর গার্ড অফ অনার বন্ধ করে দিলেন। তারপর থেকে রোজ জলে মাতামাতি। আত্মসম্মানে ঘা দিলে ছোট ছেলেরাও বুঝতে পারে, ওইটি জাগিয়ে দিয়ে তাদের আবার কাজে লাগাতে হবে। বাবার শরীর কয়দিন যাবৎ ভালো যাইতেছে না। শরীর কেমন আছে? প্রশ্নের উত্তরে বলিতেছেন, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। একটু পরেই বলিতেছেন, ধর্মার্থ কাম ও মোক্ষণাম আরোগ্যং মূলম উত্তমম। তবে কি জানো, কাঁচা হাঁড়ি আর পাকা হাঁড়ি গড়ন না হওয়া পর্যন্ত ছাঁচটা দরকার। কি বলো? 29শে জানুয়ারি 1937 সাল। পরদিন সকালে বাবার শরীর খুব দুর্বল, গম্ভীরভাবে বসিয়া আছেন। কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলে বলিলেন, চোখ ওল্টালেই হয়, কি বলো? আর বাকি কি? মা তারা, শিব সুন্দরী। সন্ধ্যায় দুই একটি ভক্ত সেবক রহিয়াছে। বাবা বলিতেছেন, সর্বদা গুরুদত্ত মন্ত্র জপ করতে হয়। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান। ভাবটি বেশ। ঋষিকেশ অঞ্চলে স্বামীজিকে জিজ্ঞেস করছে, আপনারা গিরি না পুরী? স্বামীজির উত্তর, কচুরি। স্বামীজি মজার লোক ছিলেন কি না, রসিকতা করলেন। দশনাবিদের সব আছে, গিরি, বন, পর্বত, সাগর, আশ্রম। চেয়ার হইতে উঠিবার সময় বলিলেন, হাত কাঁপে, পা টলে। স্মৃতিকথা লেখার সেবকটিকে বাবা বলিতেছেন, সন্ধ্যার সময় পান্নিক যা করবার করেই চলে আসবে। আমার ভাব স্মৃতিকথা তোমার হাত দিয়ে লেখা হচ্ছে, এ কি জপ ধ্যানের চেয়ে কম? এও তারই কাজ। এই যে মহারাজ কথা বলছেন তার অনুভূতির স্তর থেকে, বিভিন্ন আশ্রম বা অন্যান্য প্রসঙ্গ বা স্মৃতিকথা আসছেন ঠিকই, কিন্তু সবগুলো তার আধ্যাত্মিক অনুভূতির দিক থেকে। তো এই যে তিনি লেখাচ্ছেন এবং তিনি যে লিখছেন, বলছেন এটা কি জপ ধ্যানের চেয়ে কম? এটিও একটি বড় কাজ। একটু চুপ করিয়া কতকটা স্মৃতিচারণের ভাবে বলিতেছেন। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। জামনগরের সেবাব্রতের সূচনা। পশ্চিম ভারতে একটি জায়গার নাম জামনগর। খেত্রিতে তার বিকাশ আর মুর্শিদাবাদে তার পরিসমাপ্তি, অর্থাৎ সারগাছি। এই আশ্রমটি তার সকল সাধনা দিয়ে, জীবন দিয়ে, পরিশ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন এই আশ্রমটিকে। ওই জন্য পরিসমাপ্তি, তার দেহও চলে গেল। জাস্ট এখানে যায়নি, বেলুড় মঠে গেছে কয়েকদিন, 2000 আগে তার সেই শরীর বেলুড় মঠে নিয়ে যাওয়া, সেখানে তার সেই পুত শরীরের ভস্মাস্থি মানে ক্রিমেশন সংস্কার হয়, দাহ করা হয়, এবং সেইখানে বেলুড় মঠের এখন যেটি ক্রিমেশন গ্রাউন্ড, সেইখানে তার পুত অস্থি সেইখানে রয়েছে। তো এই যে মুর্শিদাবাদের পরিসমাপ্তি, যে কাজের প্রসারতা, সেটি শুরু হয়েছিল জামনগরে। সেবাব্রতের সূচনা হয়েছিল ছোট্ট কাজ দিয়ে। ক্ষেত্রে তার বিকাশ হয়েছিল নানা ধরনের কাজ, কৃষিকাজ থেকে শুরু করে আশ্রম স্থাপন, বিদ্যালয় করা, পড়াশোনার প্রচার ইত্যাদি, স্বামীজির ভাবের প্রচার, এবং মুর্শিদাবাদে তার পরিসমাপ্তি, অর্থাৎ সেটি যেন সাকসেস হলো এখানে। বাবা বলিতেছেন, ঘুমিয়েও আমার শান্তি নেই, স্বস্তি নেই। সেদিন স্বপন দেখি কি, ময়না, আশ্রমের একটি অনাথ শিশু, যেন ওই কাঠের সিঁড়ি বেয়ে উঠে উঁকি মারছে কুয়োর ভেতর। তাই তো বেটাকে চৌকির তলায় শুয়ে রেখেছি, কোন দিন ডুবে যাবে কে দেখছে বলো, কার হুঁশ আছে? তাহলে স্বপ্নে এই কথাগুলো দেখছেন মহারাজ,
এই চিত্রটি, তাই তাকে তাকে আগলে রেখেছেন। মহারাজের ভালোবাসা কিনা মায়ের মতোই। আমাদের বলা হয় অনাথ আশ্রম, অনাথ আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এই আশ্রম প্রতিষ্ঠার পর সেই আশ্রমটি আর অনাথ নেই, সনাথ, অর্থাৎ তিনি তাদের নাথ হয়েছেন, তাদের অভিভাবক, তাদের বাবা মা, তাদের গুরু, তাদের পথপ্রদর্শক সবই হয়ে আছেন। তো এই যে তাদের দায়িত্ব নেওয়া, মহারাজ যে সূত্রপাত ধরে এই আশ্রমটিকে তৈরি করেছিলেন মানুষের সেবা করা, ছোট ছোট অনাথ বালকদের মধ্যে দিয়ে আস্থার বিরাট মহিরূপে পরিণত হয়েছে সারগাছি আশ্রম, যে কারণ তিনি এখানে বলছেন পরিসমাপ্তি। পূজনীয় মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং জানিয়ে আজকের যে 23 নম্বর পর্ব স্মৃতিকথার আলোচনা এখানে সমাপ্ত করছি মহারাজের ধ্যান মন্ত্র বলে। ওম ধাবেদ গঙ্গাধরং দেবম অখণ্ডানন্দরূপিণম শিবজ্ঞানে সমারব্ধ রামকৃষ্ণ সমক্রিয়ম।